আজ 25শে ডিসেম্বর, আর এই 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস। আমরা এটা খ্রিশ্চানদের একটা ধর্ম, খ্রিশ্চানদের ধর্মগুরু জিসাস ক্রাইস্টের উদ্দেশ্যে এটা তারা পালন করে, যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু আমাদেরও আজকে একটা হিন্দু ধর্মের একটা দিন ছিল, আমরা সেটা ভুলে গেছি বা ভুলে যাই, আমরা সেটাকে পালন করি না। আজকে তুলসী পূজন দিবস, হিন্দু ধর্মের এটাও কিন্তু একটা বড় অনুষ্ঠান। যাই হোক, আমি সেই নিয়ে আজকে আলোচনা করব না। আজকে একজন মহান পুরুষ, যেমন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর, তেমনি আমাদের দেশেও একজন মহান পুরুষের জন্ম হয়েছিল, তিনি অটল বিহারী বাজপেয়ী। ওনার আজ 100তম জন্মদিন। 1924 সালের 25শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার জীবনী এবং তার সম্বন্ধে কিছু বক্তব্য আমার তরফ থেকে তাকে শ্রদ্ধার্ঘ। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবে। আমরা যদি না ভাবি তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না। তাই আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটু ভাবি এবং তাদের রাস্তাটাকে সুগম করি। 1924 সালের 25শে ডিসেম্বর, আজকের দিনটিতে 25শে ডিসেম্বর 1924 সালে জন্মগ্রহণ করেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি। ওনার মায়ের নাম ছিল কৃষ্ণা বাজপেয়ী এবং বাবার নাম ছিল কৃষ্ণ বিহারী বাজপেয়ী। কতদূর পড়াশোনা করেছে সেটুকুই বলি, কোথা থেকে করেছে সেসব আর বলছি না, অনেকটা বড় হয়ে যাবে। তিনি পলিটিক্যাল সায়েন্সে MA পাস করেন। তারপরে ভারতীয় জনসংঘ তার কো-ফাউন্ডার ছিলেন। জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে মিলন ঘটে যায়। তিনি RSSের মেম্বার ছিলেন, সক্রিয় মেম্বার ছিলেন। 5 দশক মানে 50 বছর ধরে তিনি ভারতবর্ষের MP ছিলেন। তিনবার, তার মধ্যে একবার পূর্ণ, একবার 13 মাস, একবার 13 দিনের। কোন কোন সালে? 1996 সালে 13 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই পার্লামেন্ট MP হওয়ার পরবর্তীকালে ভারতবর্ষের সরকার যখন NDA সরকার আসে, 1996 সালে 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1998 থেকে 99 13 মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর একমাত্র কংগ্রেসের পরে প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ সময়, মানে অকংগ্রেসই প্রধানমন্ত্রী পূর্ণ সময়ের, 1999 থেকে 1999 থেকে 2004 পর্যন্ত তিনি ছিলেন ভারতের অটল বিহারী বাজপেয়ী। আমাদের এই যে আজকের দিনটিকে আমরা গুড গভর্নেন্স ডে হিসাবে 2015 সালে নরেন্দ্র মোদী সরকার এটাকে আজকের অটল বিহারী জন্মদিনকে গুড গভর্নেন্স ডে হিসাবে স্বীকৃতি দেয়। 2015 সালে এই নরেন্দ্র মোদী সরকারের আমলেই তাকে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই যে তার 1999 সালের থেকে 2004 সাল, এই সময়টা কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন বটে, কিন্তু তাকে প্রচণ্ডভাবে মানে অনেক কিছু পরীক্ষা দিতে হয়েছে, যেমন তিনি গোটা বিশ্বকে একটা পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। পোখরান 2 ব্লাস্ট করে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তেমনি অনেক কিছু তার এগেনস্টে ঘটে যায়, কি ঘটে? ওনার আমলেই ঘটে আমাদের পাকিস্তানের সঙ্গে শেষ যুদ্ধটা, পারভেজ মুশারফ যেটা করে কার্গিল যুদ্ধ, সেটা কিন্তু ওনার আমলেই ঘটে। ইনি একমাত্র ব্যক্তি যিনি চেষ্টা করেছিলেন বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট করার জন্য, পাকিস্তানের সঙ্গে সমঝোতাপত্র করার জন্য চেষ্টা করেছিলেন। সেইখানে
তিনি বাসে চড়ে লাহোরেও গেছিলেন নওয়াজ শরীফের সঙ্গে দেখা করতে, আবার এই বাইল্যাটারাল চুক্তির করার জন্য মানে তিনি একেও ডেকেছিলেন, পারভেজ মুশারফকেও কিন্তু তিনি ডেকে এনেছিলেন আগ্রাতে সন্ধি করার জন্য। কিন্তু কাশ্মীর ইস্যুর পরে, কাশ্মীর কথা তোলার পরে পারভেজ মুশারফ সেখান থেকে বেরিয়ে চলে যান। সেই দ্বিপাক্ষিক চুক্তিটি কিন্তু মানে হয়নি আর সেইখানে কিন্তু বন্ধ হয়ে যায় ভারতের সঙ্গে পাকিস্তানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বন্ধ হয়ে যায়। আজকে যে আমরা এই যে বিভিন্ন রকম ইস্যু নিয়ে মানে চলছে না, যেমন 370 কাশ্মীর থেকে তুলে দেওয়া, রাম জন্মভূমিতে রাম মন্দির স্থাপন, ইউনিফর্ম সিভিল কোড, এগুলি কিন্তু সব এই বাজপেয়ীজির আমলেই করার কথা ছিল। কিন্তু তখন এনডিএ সরকার এতটা স্ট্রং ছিল না। আজকে যেমন এনডিএ সরকার থাকলেও মোদিজি, অমিতজি যেরকম স্ট্রংলি কাজ করেন সেই রকম কাজ করার মতো ক্ষমতা ছিল না। আর বাজপেয়ীজি ছিল খুব ডিপ্লোম্যাটিক লোক, কাউকে চটাতেন না, তিনি ধীরে ধীরে কথা বলতেন, কিন্তু প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। ওয়ার্ল্ড লিডারদের মধ্যে তিনিও মানে একটা গণ্য ব্যক্তি হয়ে থাকতেন, সবসময় থাকতেন। তো এই সময় তার আমলে বিল ক্লিন্টন, যারা ভারতবর্ষে কোনো দিন মানে তখন আসতো না আর কি, কোনো বিদেশি এরা খুব কম আসতো, বিল ক্লিন্টন এসেছিলেন এই ভারতবর্ষে। তার সঙ্গে কিন্তু অনেক কিছু চুক্তি স্বাক্ষরিত হয়। এই বাজপেয়ীজির আমলে কিন্তু আমরা মোবাইল ফোন যেটা, তার যে টেকনোলজি, সেটা কিন্তু ভারতবর্ষে তিনি প্রথম নিয়ে আসেন। আমরা আজকে মোবাইল নিয়ে যে এত কিছু করি, সব কিছু কিন্তু এই সময়টায় তার আমলেই কিন্তু এই মোবাইলটা মানে তার আমলে চালু হয়। আবার দুঃখের দিকগুলি আছে। 2001 সালে পার্লামেন্ট অ্যাটাক হয়ে যায়, 2001 সালে পার্লামেন্ট অ্যাটাক হয়ে যায়। আরও ট্র্যাজিক ব্যাপার হয়ে যায় যেটা 2002 সালে, কোনটা? গুজরাট রায়ট, যেটাতে নরেন্দ্র মোদীকে দেখে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে ক্লিন চিট পেয়ে যান উনি 2002 সালে। গদিতে বসতে বসতে কান্দাহার কাণ্ড হয়ে যায়। কান্দাহার ওই C-814 বিমানটি কান্দাহারে উড়িয়ে নিয়ে গিয়ে মাসুদ আজহারকে ছাড়িয়ে নেয় পাকিস্তান। IC-814 বিমানটি ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটিকে উড়িয়ে নিয়ে যায় কান্দাহারে নামিয়ে সেখানে তারপরে সমস্ত যাত্রীকে আটকে মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তান চাপ দিতে থাকে। যশবন্ত সিনহাকে পাঠানো হয়, কিন্তু মানে অটল বিহারী বাজপেয়ীজি তাকে পাঠান, কিন্তু তারপরেও কিন্তু কিছু করা যায়নি, মাসুদ আজহারকে ছেড়ে দিতে হচ্ছে। তার কিন্তু খামিয়াজা এখনও ভারতকে ভুগতে হচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্ল্যাক স্পট তার এই যে রাজনীতির। তিনি পরবর্তীকালে তিনি বলে গেছেন, মানে তার তিনি তো কবিও ছিলেন, সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, মানে তিনি ভার্সেটাইল একজন, শুধু পলিটিশিয়ান নন, তিনি ভার্সেটাইল একজন ছিলেন, নমস্য ব্যক্তি। ভারতবর্ষ খুব কম এরকম ধরনের একজন পলিটিশিয়ানকে পেয়েছিলেন যার মধ্যে এরকম ভার্সেটাইল হয়। ওনার আমলেই কিন্তু তেহেলকা বলে একটা স্ক্যাম হয়। তেহেলকা একটা ওই সাংবাদিক আর কি একটা ফটো তুলে, যেমন এখন এখানে এই সারদা নারদা কাণ্ডগুলি হয় না, তো ওই রকম তেহেলকা কাণ্ড হয়েছিল। সেই সময় কিন্তু তিনি জর্জ ফার্নান্ডেজ ডিফেন্স মিনিস্টার ছিলেন, তার এগেনস্টে একজন ব্যবসায়ী সঙ্গে বারাক মিসাইল, ভারতবর্ষ একটা ডিল করেছিল বারাক মিসাইলের, সেই ডিলের একটা কনভারসেশন ফাঁস হয়ে যায়। সেখানে বেশ মানে একটা মনে হয় যেন ওই আতাত জর্জ ফার্নান্ডেজকে বাধ্য করেছিলেন এনডিএ সরকার থাকাকালীনও তাকে, এই অটল বিহারী বাজপেয়ীজি তাকে সরে যেতে বাধ্য করেছিলেন মিনিস্ট্রি থেকে। আবার এরকমও দেখা গেছে যে অটল বিহারী বাজপেয়ীজি যখন সংযুক্ত মোর্চাতে ছিলেন, তখন কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের, মানে পররাষ্ট্রমন্ত্রী মানে বিদেশমন্ত্রী, এই অটল বিহারী বাজপেয়ী ছিলেন। কিন্তু
ওই যুক্ত ফ্রন্ট, যেটা আর কি জনতা যুক্ত ফ্রন্ট, তার সঙ্গে তাদের মতের মিল না হওয়াতে অটল বিহারী বাজপেয়ী কিন্তু সেখান থেকে পদত্যাগ করার পরে সরকারটা পড়ে গেছিল। তো তিনি আপোষ করেননি, মানে এই যে করাপশনের সঙ্গে তিনি আপোষ করেননি, করাপশনের সঙ্গে তিনি আপোষ না করার ফলে সরকার পড়ে যায়। পরবর্তীকালেও কিন্তু এই বাজপেয়ীজির মতো ব্যক্তিত্ব কখনোই আপোষ করেনি। তিনি মৃদুভাষী, কিন্তু যেটুকু বলতেন তার মধ্যে অনেক দম ছিল। পাকিস্তানকে নিয়েও তিনি অনেক কথা বলেছেন, আড়ে ঠাড়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা আমাদের মানে সমকক্ষ হতে কোনো দিনই পারবে না। তো বাজপেয়ীজির ভারতবর্ষের প্রতি প্রচুর 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 অবদান আছে, যেটা আজকের দিনে এই 100তম জন্মদিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করলাম তাকে। আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। বাজপেয়ীজি পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়েন। ব্রিচক্যান্ডি হসপিটালে তার পায়ের দুটো হাঁটুরি অপারেশন করা হয়েছিল, কিন্তু সেটা খুব একটা হয়নি, মানে সাকসেস হয়নি। পরবর্তীকালে বাজপেয়ীজি প্রায় ওই হুইল চেয়ারে করে, অনেকেই দেখেছেন মৃত্যুর আগে পর্যন্ত ওই হুইল চেয়ারে করে হাঁটতেন। 2018 সালে তিনি মারা যান। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা স্মরণই করতে পারি, কিন্তু তাও দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সেরকম স্মরণের আছে, স্মরণের ওই মানে এটা ঠিক ওইভাবে তো বলতে পারছি না, উপর হয়ে থুতু ফেললে নিজের গায়েই পড়ে, ব্যাপারটা এরকমই হয়ে যাচ্ছে আর কি। তো স্মরণ, শতবর্ষে স্মরণ করাটা একটা অন্য জিনিস, অন্য মাত্রা পায় আমি মনে করি। তো ঠিক আছে, হয়তো প্রতি বছরই 25শে ডিসেম্বর আসবে, আমাদের এই মহান ব্যক্তির জন্মদিন পালন হবে, তার গ্রামে, তার বাড়িতে, বাড়ির লোকজন হয়তো পালন করবে, দলও হয়তো পালন করছে, ছোট বড় হিসাবে দলও পালন করতে পারে, কিন্তু শতবর্ষে সেইভাবে দেখলাম না কোনো জায়গায়। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আয়োজন হয়েছে, আমার নজরে পড়েনি। আপনাদের নজরে পড়লে কমেন্টস বক্সে জানাবেন যে শতবর্ষ কীভাবে বাজপেয়ীজির পালন করা হলো, দল কিভাবে পালন করলো। ভারত, তিনি আরএসএসের মেম্বার, আরএসএসও জানি না, আরএসএসও মেম্বার ছিলেন, আরএসএসও তাকে কীভাবে স্মরণ করলো আমার জানা নেই। আমি সেইভাবে প্রচারের আলোয় তাকে দেখতে পাচ্ছি না বা দেখতে পেলাম না। যাই হোক, আজকে এইভাবেই তাকে আমি স্মরণ করলাম, তার কর্মকুশলতা, তার যোগ্যতাতে তো নিঃসন্দেহে তিনি সবার থেকে এগিয়ে, মানে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া বাকি যারা পিছনের দিকে ছিলেন, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে, রাজীব গান্ধী থেকে শুরু করে, পরবর্তীকালে আমাদের আরও যারা ওই ইউপিএ বা ওই সংযুক্ত দলের যারা হয়েছিলেন, যেমন দেবেগৌড়াজি, যেমন চন্দ্রশেখরজি, তারপরে আরও কারা কারা ছিলেন, অনেকেই আমার সব নাম মনে নেই, যারা হয়েছিলেন অল্প অল্প সময়ের জন্য। তো তারা কিন্তু স্মরণ করার মতো কিছু করে রেখে যেতে পারেননি, কিন্তু বাজপেয়ীজি কিন্তু স্মরণ করে রাখার জন্য, ভারতবর্ষের মানুষ যাতে তাকে স্মরণ করতে পারে সেরকম অনেক কিছুই তিনি করে গেছেন। তার জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য এটাই থাকলো। আপনারা কমেন্টসে জানাবেন আজকের এইটা আমার এপিসোডটা কেমন লাগলো। আমি তার সম্বন্ধে যেটা তুলে ধরলাম সেইটা আপনাদের হয়তো অনেকেরই জানা বা অনেকেরই জানা নয়। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটুকু আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা আমাদের খুব জরুরি। আজ এ পর্যন্তই, আবার আগামী দিনে দেখা হবে। নমস্কার।